चारों जुग प्रताप तुम्हारा है परिसिद्ध जगत उजियारा। तुलसीदास रचित हनुमान चालिसार এই চৌপাইটি না জানি আমরা কতবার পড়েছি। এই চৌপাইয়ের অর্থ হলো 4 যুগ ধরে তোমার অর্থাৎ হনুমানজির প্রতাপ বর্তমান থাকবে, অর্থাৎ হনুমানজি এই কলিযুগেও বর্তমান আছেন। কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন আসে যে হনুমানজি কি সত্যি আজও বেঁচে রয়েছেন? এটাও অনেকে প্রশ্ন করেন, আদৌ কি রামায়ণে বর্ণিত চরিত্রগুলো বাস্তবে ছিল, না সেগুলো সবই কাল্পনিক। আজকে আমি 5টি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো দেখে সিদ্ধান্ত নেবেন একদম আপনি। আসুন তাহলে আমরা এক এক করে দেখে নিই 5টি প্রমাণ, যা দেখে সিদ্ধান্ত নেবেন আপনি হনুমানজি আজও বেঁচে রয়েছেন, না এ সমস্ত সবই কাল্পনিক। প্রথম প্রমাণ, শ্রীলঙ্কার দোলুকান সঞ্জীবনী পর্বতমালা। রাম রাবণের যুদ্ধে একবার রামজি সমেত গোটা বানর সেনা প্রচণ্ডভাবে আহত হয় এবং লক্ষণজি প্রাণ হারান। হনুমানজির ওপর দায়িত্ব পড়ে হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনবার। হনুমানজি সঞ্জীবনী বুটি সঠিকভাবে চিনতে না পেরে গোটা গন্ধবাদন পর্বত তুলে নিয়ে আসেন। গোটা পর্বত তুলে আনবার সময় সেই পর্বতের কিছু অংশ এই ভূখণ্ডের 5টি জায়গায় পড়ে। এই পর্যন্ত হয়তো সবারই জানা। আপনারা সবাই জানেন রাম রাবণের যুদ্ধস্থল হলো আজকের শ্রীলঙ্কা। পর্বতের টুকরো যে জায়গায় পড়েছিল সেই 5টি জায়গা বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থিত। এই 5টি পর্বতকে একসঙ্গে বলা হয় সঞ্জীবনী ট্রপ। ঠিক সেই রকমের এক পর্বতের সন্ধান দিয়ে আজকে আপনাদের। শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার হিরিপিতিয়া গ্রামে অবস্থান করছে দোলুকান পর্বত। এই পর্বতের কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে। এই পর্বতের উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ভারতের হিমালয় পর্বতের সঙ্গে মেলে। এই পর্বতের ভেষজ গাছ পরিপূর্ণ, যে কোনো জটিল রোগ নিরাময়ে অব্যর্থ বলে বিশ্বাস করা হয়। হিমালয় থেকে কয়েক হাজার মাইল দূরে হিমালয়ের বৈশিষ্ট্য সম্পন্ন পর্বত পাওয়া সত্যি আশ্চর্যের। এখন প্রশ্ন হলো, আজ থেকে সহস্র শতাব্দী বছর আগে লেখা রামায়ণ, কারো পক্ষে অযোধ্যায় বসে থেকে শ্রীলঙ্কার ভৌগোলিক চিত্র পাওয়া সম্ভব ছিল না। রামায়ণ যদি কাল্পনিক কোনো গল্প হয়, তাহলে কি করে একজন অযোধ্যায় বসে থেকে সহস্র মাইল দূরে শ্রীলঙ্কার ভৌগোলিক চিত্র নির্ভুলভাবে তার লেখায় বর্ণনা করতে পারেন? একটু ভেবে দেখবেন। এবার আসি দ্বিতীয় প্রমাণে। অন্ধ্রপ্রদেশের লেপাকি সহ মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় বিশালাকার পদচিহ্নের হদিশ পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকবিদদের মতে এই পদচিহ্নগুলি কয়েক লাখ বছরের পুরনো, যা রামায়ণের সময়কালকে নির্দেশ করে। এই পদচিহ্নগুলো আকারে এতটাই বড় যে মানুষের পদচিহ্নের মতো দেখতে মনে হলেও এর বিশালাকৃতি দেখে মনে হয় এটি কোনো সাধারণ মানুষের পদচিহ্ন নয়। অনুমান করা হয় এটি হনুমানজির পদচিহ্ন। এর ওপর আরও একটি প্রশ্ন আসে, পদচিহ্নগুলির আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এর উত্তরে বলা যায় হনুমানজির অনিমা ও করিমা সিদ্ধির প্রয়োগে বিভিন্ন সময় তার দেহের আকৃতি বড় বা ছোট করবার ঘটনা রামায়ণে বর্ণিত রয়েছে। তাই তার পদচিহ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতির। এই পায়ের ছাপগুলো কোনো বিশালাকার মানুষের, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আর ভারত এবং শ্রীলঙ্কায় যে সমস্ত পায়ের ছাপগুলি পাওয়া যায়, সেগুলি রামায়ণে বর্ণিত গল্পের যে সমস্ত স্থান রয়েছে তার খুব কাছাকাছি অবস্থান করছে। এই সব প্রমাণ দেখে কি ভাবছেন, গোটাটাই কাকতালীয়, নাকি রামায়ণ শুধুমাত্র কাল্পনিক একটি গল্প আর হনুমানজির অমরত্ব প্রাপ্তিও একটি মন ভোলানো গল্প? কি বলবেন, হনুমান কি আজও আমাদের মধ্যে রয়েছেন? সিদ্ধান্ত নেবেন আপনি। এবার আপনাদের সামনে রইল 3 নম্বর প্রমাণ। রামচন্দ্র স্বর্গলোক ফিরে যাবার পর হনুমানজি মনের কষ্টে অযোধ্যা থেকে দক্ষিণ ভারতে চলে আসেন। সেই সময় তিনি শ্রীলঙ্কার মাথাং নামক এক উপজাতির কাছে কিছুদিন ছিলেন। এই উপজাতির লোকেরা বিভীষণের বংশধর বলে মনে করা হয়। এই উপজাতির লোকেরা হনুমানজিকে অনেক শুশ্রূষা করেন। তাদের সেবায় মুক্ত হয়ে হনুমানজি সেই উপজাতির লোকেদের ব্রহ্মজ্ঞান দান করেন। হনুমানজি কথা দেন তাদের পরবর্তী প্রজন্মকেও ব্রহ্মজ্ঞান দিতে তিনি প্রতি 41 বছর পর পর ফিরে আসবেন। ঠিক সেই অধিবাসীদেরই একটি সমীক্ষা করে শ্রীলঙ্কার সেতু নামে এক ধার্মিক সংগঠন।
তারা সেখান থেকে একটি লিখিত আকারে লগ বই উদ্ধার করেন। সেখানে হনুমানজির সঙ্গে সেই উপজাতির লোকেদের কথোপকথন ও হনুমান লীলা লিপিবদ্ধ রয়েছে। ওই সংস্থা সেই কথোপকথন অনুবাদ করবার চেষ্টা করছে। হনুমানজি সেই উপজাতিদের মধ্যে শেষ এসেছিলেন 2014 সালে। সেখানেই চরণ পূজা এবং সাক্ষাৎ হনুমান পূজা অনুষ্ঠিত হয়। আর যে স্থানে এই দুটি অনুষ্ঠান সংঘটিত হয় সেই স্থানকে বলা হয় হনুমণ্ডল। হনুমানজি যখন তাদের মধ্যে ছিলেন তখন এক ব্যক্তি এই ছবিটি তোলেন, কিন্তু ছবিটি খুবই অস্পষ্ট। ওই স্থানে হনুমানজি আবার 2055 সালে পদার্পণ করবেন এবং ওই উপজাতিদের ব্রহ্মজ্ঞান দান করবেন বলে উপজাতির প্রধানের দাবি। সেই আধ্যাত্মিক ধার্মিক সংগঠন সেতুর দাবি আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক সংগঠন ভুল বলে দাবি করেনি, বরং তাদের অনুসন্ধান চলছে একদম বৈজ্ঞানিক উপায়ে এবং সেই লগ বইয়ের অনুবাদের প্রথম খণ্ডও তারা প্রকাশ করেছে। এত কিছু রিসার্চের পরও কি আপনার মনে হয় না যে হনুমানজি আজও জীবিত রয়েছেন? সিদ্ধান্ত আপনার। এবার আসা যাক চতুর্থ প্রমাণে। কৈলাসের মানস সরোবরে তীর্থযাত্রার কথা আপনাদের সকলেরই জানা। সেখানে যেতে গেলে ভারত সরকার তীর্থযাত্রীদের পূর্ণ ডাক্তারি পরীক্ষা করে তবেই তীর্থযাত্রার ছাড়পত্র দেয়। ঠিক সেই রকমেরই কর্ণাটকের 3 বন্ধু মানস সরোবরের ছাড়পত্র পেয়ে তীর্থে যান। সেখানেই তারা ঘুরতে ঘুরতে পাহাড়ের এক গুহার সামনে আসেন। তারা লক্ষ্য করে যে পাহাড়ের এক গুহা থেকে আলোর জ্যোতি বেরোচ্ছে। তাদের মধ্যে থেকে এক বন্ধু সেই গুহার দিকে এগিয়ে যায় এবং ক্যামেরা বের করে গুহার ভেতরের ছবি তোলে। ছবি তোলার সঙ্গে সঙ্গে সেই বন্ধুর মৃত্যু হয়। পরে তার বন্ধুরা সেই ক্যামেরার রিলটি প্রকাশ করতেই সবাই অবাক হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে হনুমানজির মতো দেখতে কোনো এক প্রাণী হাতে কোনো এক বই পড়ছেন। প্রাণীটির যে ল্যাজ দেখা যাচ্ছে সেটা আধপোড়া। বইটি আর কোনো বই নয়, বইটি ছিল রামায়ণ। সব দেখে শুনে বোঝা যায় ছবিটি আর কারো নয়, ছবিটি মহাবীর হনুমানজি। এবার অনেকে বলবেন যে ওই ব্যক্তির মৃত্যু আকস্মিক এবং ছবিটি এডিটিং করা। এর উত্তরে বলা যায় যে কৈলাস ধাম যেতে গেলে ভারত সরকার দ্বারা তীর্থযাত্রীদের পুরোপুরি ডাক্তার পরীক্ষা করিয়ে তবেই ছাড়পত্র দেওয়া হয়ে থাকে। তাই সেই ব্যক্তির যথাযথ ডাক্তারি পরীক্ষা করেই হয়তো ছাড়পত্র দেওয়া হয়েছিল। মাথায় রাখবেন যে খুব ভালোভাবে শারীরিকভাবে সুস্থ না হলে ছাড়পত্র দেওয়া হয় না। তাহলে সেই রকম সাবলীল এক ব্যক্তির আকস্মিক মৃত্যু সত্যিই আশ্চর্যের। আর ছবি এডিটিং প্রশ্নে বলা যায় যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, ঘটনাটি 1998 সালে। আজকের দিনের মতো 1998 সালে ছবি এত ভালোভাবে এডিটিং করা সম্ভব হতো না। তাই সব দিক দিয়ে বিচার করলে বোঝা যায় এই ছবিটি একদম অকৃত্রিম। হনুমানজির আজও আমাদের মধ্যে বেঁচে থাকার এই জলজন্ত উদাহরণের পরও কি আপনার মনে হয় না যে হনুমানজি অমর? সিদ্ধান্ত আপনার। এবার আসি পঞ্চম এবং শেষ প্রমাণে। বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা হনুমানজিকে দর্শনের দাবি করেছেন। রামায়ণ হয়েছিল ত্রেতা যুগে আর মহাভারত সংঘটিত হয়েছিল দ্বাপর যুগে। এই দুটো যুগের মধ্যে কয়েক লক্ষ বছরের পার্থক্য রয়েছে, কিন্তু আমরা মহাভারতেও হনুমানজির উল্লেখ পাই। কলিযুগে বিভিন্ন সময় বিভিন্ন নামকরা ব্যক্তির কাছ থেকে আমরা হনুমানজি দর্শনের কথা শুনেছি। তাদের মধ্যে রয়েছে ঋষি মাধবাচার্য, তুলসীদাস, রাঘবেন্দ্র স্বামী এবং সত্য সাই বাবা। এদের হনুমান দর্শনের সময়কাল সম্পর্কে একটু ধারণা দিই। ঋষি মাধবাচার্য দর্শন করেছিলেন ত্রয়োদশ শতকে। সেখানে তুলসীদাসের দর্শনের সময়কাল ষোড়শ শতক এবং সত্য সাই বাবা 19বিংশ শতকে। এই সমস্ত মহান লোকেদের হনুমান দর্শনের দাবি কখনোই নাকচ করা যায় না, কারণ তারা সকলেই ছিলেন পার্থিব সুখ বর্জিত মহাপুরুষ। এরা কখনোই নিজেদের স্বার্থে মিথ্যাচার করবেন না। তাই বলা যায় হনুমানজি আজও জীবিত রয়েছেন আমাদের মাঝে। তার প্রমাণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের হনুমানজি দর্শনের মধ্যে দিয়ে পেয়ে থাকি। এছাড়াও আমেরিকার মায়া সভ্যতা বা চীনের আদি গ্রন্থতে হনুমান স্বরূপ দেবতার উল্লেখ রয়েছে। তাহলে কি হনুমানজি আজও আমাদের মধ্যে জীবিত থাকার তত্ত্বটি একেবারেই উড়িয়ে দেওয়া যায়?
সিদ্ধান্ত নেবেন আপনি। উপরের 5টি প্রমাণ বর্ণিত হলো। এখানে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছি না। এখানে সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার যে রাম ভক্ত হনুমানজি আজও কি রয়েছে আমাদের মাঝখানে, নাকি সবটাই কাল্পনিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন এবং অন্যদের জানবার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও অনেক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।